ওদের একটু ওয়েট করতে হবে। তার আগে আমি শুরু করছি আজকের একটা ঘটনা দিয়ে, যেটা দিয়ে ইমেইল হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষি ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিতে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন, আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরের বিষয়ই চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে। যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়। কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার সব নাম জপতে লাগেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে 6-7 জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান, যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁপে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া, বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা গাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেকদিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন যে তার তাবিজ হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি এই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা দাদি নানির বলা কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায়
মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ পর্যন্ত যে রাস্তাটি ছিল সেখানে একটি টর্চ, একটি লাইট পর্যন্ত ছিল না। নিজস্ব পরিবহন ছাড়া সেদিকটায় সন্ধ্যার পরে কেউ তেমন যেত না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমরা 10:10 অথবা 10:15 দিকে রওনা দিই। আমি ড্রাইভ করছিলাম, আমার একটি ফ্রেন্ড আমার পাশে ছিল আর বাকি এক ফ্রেন্ড গাড়ির পেছনে বসে মোবাইলে কথা বলছিল। নেভাল থেকে পতেঙ্গার দিকে টার্নিং ছিল এবং সেখানে সেটা পর্যন্ত খুব ভালোভাবে এলাম। পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রবেশের যে জায়গাটি আছে সেটি পার হওয়ার পর মূলত ঘটনা শুরু হয়ে যায়। আমরা চট্টগ্রাম ছিলাম বা এখনো আছে, তারা যারা আছেন চট্টগ্রামে তারা সব ভালো করে জানেন যে পতেঙ্গার পুরো রাস্তাটি ঝাউবনে ঘেরা। আমি তখন একটি সিগারেট ধরালাম এবং হাতেই গাড়ি ড্রাইভ করছিলাম আর এক হাতে। গাড়ির গতি তেমন বেশি হবে না, 30 কি 40 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ করে আমি রাস্তার বাঁ পাশে গাড়ির হেডলাইটের আলোয় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটি ধূসর কালো টাইপের একটা জামা পরা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি তার হাত এমনভাবে রাস্তার দিকে ধরে রেখেছিল যেমনটা আমরা যখন কোনো লিফট চাই ওই রকম একটা ভঙ্গি করি। তখন আমাদের গাড়িটি মেয়েটি থেকে 50-60 গজে দূরে ছিল। আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? সে বলল, হ্যাঁ দেখেছি। সে বলল, মেয়েটা তো বিপদে পড়েছে, গাড়িটা থামা। কিন্তু আমার তখন মনে একটু খটকা লাগলো। আমি জানতাম এই রাস্তাটা প্রায় ছিনতাই হতো আর রাতে একটি মেয়ে এখানে আসার প্রশ্নই ওঠে না, তাই গাড়িটা না থামিয়ে চলে যায়। ব্যাপারটি ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও খুশি হতাম। এরপর যা ঘটলো তা আমি প্রস্তুত ছিলাম না এবং আর কখনো সেরকম অবস্থায় পড়তেও চাই না। মেয়েটিকে ফেলে আসার ঠিক 2-3 মিনিট আমরা সেই মেয়েটিকে আবার দেখতে পাই, একইভাবে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য লিফট চাচ্ছে বা হাতের ইশারা করছে। সেখানে তাকেও দেখলাম পাশে। পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, আমি এখানে কিভাবে এসেছি। তখন আমি ঘটনাটি আব্বুর কাছে গোপন করে বলি যে এক ফ্রেন্ড অসুস্থ ছিল বলে তাকে দেখতে এসেছিলাম, কিন্তু আব্বু আমার ঘটনাটি বিশ্বাস করলো না। পরে বাধ্য হয়ে পুরো ঘটনাটি আমি সবাইকে বললাম। আমার পেছনে বসে থাকা বন্ধুটিও আমার কাছে দাঁড়িয়েছিল। আমি তখন জিজ্ঞেস করলাম, ফয়সাল কোথায়? পরে বলল সে অন্য একটি রুমে আছে, সেও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল ধাক্কায়। পরে সেখানে বিকাল পর্যন্ত থাকার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে এবং গাড়িটি সেই খানে রাখা হয়, যেহেতু এটা অ্যাক্সিডেন্ট, তিনি হচ্ছে আমার তিনি বলছেন যে এক্স এরকম কিছু একটা, এবং তিনি তার নামটা তারপরে লিখেছেন এবং তিনি সেই নামটা অমিট করতে বলেছেন। তার সাথে দেখা হবার পর আমরা একটা সম্পর্কে জড়াই আর স্টোরি শুরু হয় এইখানেই। এক্স যখন ফার্স্ট আমার হাত ধরে সে তখন সমানে কাঁপছিল। আই ওয়াজ সারপ্রাইজড, এমনটা হওয়ার তো কথা না, কারণ সে এর আগেও অনেকে মিট করেছে। এনিওয়ে মেবি হি ওয়াজ নার্ভাস, সো আমি ইগনোর করলাম। নেক্সট যখন ওর বাসায় ওর বোন আমাকে দেখে, উনি তো আরো বেশি উইয়ার্ড বিহেভিয়ার শুরু করে, আমাকে অনেক কোয়েশ্চেন করে আর এমন ভাবে করে যেন আমাকে আগে থেকে এসে চেনে এবং মানে পরিচয়টা নতুন না আর কি। এরপর আমার সাথে তার মেন্টের কথা, আমরা চিলেকোঠার একটা ঘরে থাকতাম। আমার এক্স হাজব্যান্ড ঘুমের খুব পাগল, একবার ঘুমালে তাকে জাগানো খুব কষ্ট। ফার্স্ট নাইটে আমি ওয়াশরুমে যাবার জন্য তাকে ডাকি, বাট সে ওঠে না। সো আমি একাই বের হয়ে যাই, যদিও ভয় হচ্ছিল, বাট সাহস করে চলে যাই। যখন আমি ওয়াশরুম থেকে বের হই তখন আমার মনে হয় কেউ আমার কাঁধের ওপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, লাইক কেউ কিছু দেখার মতো, মানে কেউ কিছু আমার কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছে বা বলতে চাইছে। আমি এত পরিমাণ ভয় পাই যে পিছনে তাকিয়ে কিছু দেখার মতো সাহস হয় নাই। দৌড়ে আমি ঘরে যাই আর ঘামতে থাকি। তারপর জানি না
কখন ঘুমিয়ে পড়ি। তার 1 উইক পর আবার দুপুরে আজানের আগে আমি ছাদে ছিলাম। তখন আমি ছাদ থেকে দেখি একজন ফকির আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে বলছেন যে সো দিস ইজ মাই স্টোরি অ্যান্ড তারপরে তিনি বলছেন যে আরো অনেক ইনসিডেন্ট আমার আছে যেগুলো আমি ইন ফিউচার আই ক্যান শেয়ার। আর তারপরে তিনি বলছেন যে তিনি তার জন্য প্রে করতে বলেছেন এবং এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার ঘটনাটা পড়লাম, একটু থেমে থেমে পড়তে হলো যেহেতু ইংরেজিতে লেখা ছিল, বাট ঘটনাটা এত সুন্দর, মানে আমি সুন্দর বলছি কিন্তু আপনার লাইফে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে এসছে। এটা আপনার জন্য খুব খারাপ লাগছিল যখন পড়ছিলাম সেই মুহূর্তে, এবং আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল যখন আপনার ব্যাপারগুলো জানছিলাম। একটা বাচ্চাকে হারানো এটা অনেক কষ্টের ব্যাপার, এবং তার চেয়েও কষ্টের ব্যাপার যে একটা ঘটনা সারা জীবন, মানে এরকম একটা ভয় আতঙ্ক আপনি বলছেন যে এখন আপনি ফিল করতে পারেন এটা বয়ে নিয়ে বেড়ানো। তবে আমি বলবো যে এটা যে কারোর লাইফেই এরকম কিন্তু একটা ঘটনা আমার চোখের সামনে। আমি কি আশ্চর্যজনক ব্যাপার যে উনি বলছেন যে ওনার এক্স হাজব্যান্ড ছাদে একজন মানুষকে দেখেছিলেন, এবং পেছন থেকে শুরু করি, এবং একটি মেয়েকে, যেই মেয়ে তার সঙ্গে বলেন জানিয়ে দেন, আগে থেকে জানিয়ে দেন। এটা এমন কিছু না যে হ্যালুসিনেট করেছেন, কারণ যা বলেছেন 3 বছর পরে তাই হয়েছে যে 2015-এ বিয়ে হবে, তারপর একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা মারা যাবে, সব কিছু মিলে যায়। এবং এই মেয়েটির সাথেই পরবর্তীতে তার দেখা হয়, এবং দেখা হবার পরে বিয়ে হয়। সব কিছু খুব অদ্ভুত ব্যাপার, এবং এই জন্য বাড়ির মানুষজন খুব উইয়ার্ড বিহেভিয়ার করে। এই সব কিছু খুবই অদ্ভুত। কিভাবে আসলে মানে আপনি আবার ফিউচার থেকে আপনি আপনার পাস্টে ফিরে গেলেন, মানে আপনি 2015 থেকে কিভাবে আপনি 2012-এ গেলেন, এবং যে সেখানে আপনি আপনার যে তখন যিনি হাজব্যান্ড হচ্ছিলেন না বা হাজব্যান্ড হতে পারতেন তার সাথে কিভাবে ইনফরমেশন দিলেন, সব কিছু যে জিন দ্বারা হয়েছে আপনি বলছেন। কিন্তু এই জিনটা কেনই বা এরকম করলো, কেন কি হলো সেটা আমরা পুরোটা জানি না। কিন্তু এটা চোখের সামনে একটা জিন একটা মানুষকে সাপ হয়ে যেতে দেখলে বা এরকম আপনি যা বলেন, এইগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুব অদ্ভুত ব্যাপার, এবং এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের, এবং ভাবলেও আতঙ্কিত হতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার নাম লিখেছেন সবার থেকে, যেন সবাই দেখে ভাবে ডেরেক বুঝি তাকে সাহায্য করছে আর সান্ত্বনা দিচ্ছে। আর প্রশ্নগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে ডেরেকও তখন কিছু বুঝে উঠতে পারেননি। সাধারণত কেউ হলে হয়তো বোবার মতো তার মুখের দিকে চেয়ে থাকতো। ডেরেকের ট্রেনিংয়ে হয়তো তাকে খুব শীঘ্রই রিয়্যাক্ট করতে সাহায্য করেছে। যাই হোক, তিনি তবুও অ্যালেক্সার আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সময় চান, কিন্তু তা নাকচ করে দেয়া হয় অ্যালেক্সের শারীরিক অসুস্থতার জন্য। তাকে যত দ্রুত পারা যায় হাসপাতালে অ্যাডমিট করতে বলা হয়। তাই কিছু না পেরে তিনি অ্যালেক্সার সাথে অফিসার যাচ্ছিলেন, তাকে সংক্ষেপে সবকিছু খুলে বলেন। তিনি ডেরেককে আশ্বাস দেন যে অ্যালেক্সাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হেলিকপ্টার নিয়ে চলে যাওয়ার পর তার বলে যাওয়া এই কথাটা তার মাথায় ঘুরছিল, তোমার মেয়ে আর স্ত্রীর খোঁজ নাও। তিনি সাথে সাথে বাসায় ফোন দেন। প্রথমবার কলটি রিসিভ না করা হলেও দ্বিতীয়বার কলটি তার স্ত্রী রিসিভ করেন। সংক্ষেপে তিনি ডেরিককে জানান 10-15 মিনিট আগে তার ড্রাইভ ওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়। যখন তারা, অর্থাৎ ডেরিকের স্ত্রী আর তার মেয়ে গাড়ি নিয়ে বের হবার ঠিক তখন একটা এসইউভি এসে তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। হালকা চোট পেলেও তারা সুস্থ আছেন। ডেরেক মাথায় তখন কিছুই কাজ করছিল না, তিনি কিছু না বলেই ফোনটি রেখে দেন। আর এই অ্যাক্সিডেন্টের সাথে অ্যালেক্সার বলে যাওয়া কথার সূত্র মেলাতে চেষ্টা করেন। স্রেফ নিজেকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেরিক তার এক বন্ধুকে সব খুলে বলেন। তিনি ডেরিককে যত সম্ভব সাহস দেওয়ার চেষ্টা করেন আর বলেন যে একটা কাকতালীয় ব্যাপার। যদিও টম তখন রুকি ছিলেন, কিন্তু ঘটনাবশত তিনি ডেরিকের কাহিনী শুনে ফেলেন, তাই তারও কৌতূহল সৃষ্টি হয়। তারপর অ্যালেক্সার বয়ফ্রেন্ড জেরেমিকে খোঁজা আবারও শুরু হয়। ওই দিন পুরোটা ব্যয় করা হয় তাদের জন্য। একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে। অনেকেই যারা নতুন স্কোয়াডে আছেন তারা গত রাতের কথা চিন্তা করে খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েন। যখন খোঁজা ওই দিনের জন্য বন্ধ ছিল, তাদের মনে নেই জেরেমি কিভাবে পায়ে ব্যথা পান। অ্যালেক্সার ডেরিককে কিছু প্রশ্ন তাদের মনে নেই এগুলো। এবং অন্যদিকে ডেরিকের স্ত্রী সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির মালিককে প্রশ্ন করা হয় তিনি কিভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তিনি জানান যখন গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে স্টিয়ারিং এর হুইল আটকে যায় আর তিনি গাড়ির ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন। মজার বিষয় হলো
গাড়িটি একদম ঝকঝকে নতুন ছিল, মাত্র কয়েকশো মাইল চালানো হয়েছে তিনি এটা কেনার আগে। আর স্টিয়ারিং হুইল আটকে যায় ডেরিকের বাড়ির প্রায় 50 গজ আগেই। তার মানে দুর্ঘটনা যে এখানেই ঘটবে একটা ধার্য অথবা নির্ধারিত ছিল। এই ঘটনার পুরো বর্ণনা, ঘটনার কিছু কিছু অংশ নিজে